এখন ঘড়িতে বাজে সকাল 8:44 আর টেম্পারেচার 2 ডিগ্রি টেম্পারেচার। যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ, অসাধারণ একটা সুন্দর। কেমন লাগলো পেলিং? বন্ধ কেন গো? খাঁচা খুলে ঢুকতে হবে নাকি? আবার জল খাচ্ছি, কি সুন্দর। পেলিং সিরিজের আজ আমাদের তৃতীয় দিন। গতকাল আমরা পেলিং এর বেশ কিছু লোকাল সাইট সিন ভিজিট করেছি, আবার কিছু কিছু স্পট মিসও করেছি। আজই আমাদের পেলিং এর শেষ দিন। পেলিং ছেড়ে আজ আমরা রওনা দেব রাবাংলার উদ্দেশ্যে। যাওয়ার পথে বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তবে সবার আগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভ্রমণ প্রেমী বাঙালি। গুড মর্নিং ফ্রম পেলিং। এখন ঘড়িতে বাজে সকাল 8:44 আর টেম্পারেচার 2 ডিগ্রি টেম্পারেচার। আর এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু কালকের মতো আজকের ওয়েদারও একদম ফগ, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো আবজা হয়ে রয়েছে। তোমরা যদি ওই সাইডে একবার যদি দেখো, ওই সাইড থেকে পুরো কুয়াশাটা পুরো এদিক থেকে ওই দিকের দিকে যাচ্ছে, যার জন্য পুরো ওই জায়গাটা পুরো আবজা হয়ে গেছে, পুরো একদম 0% ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে ওইদিকে দূরের ঘরবাড়িগুলো খুব ভালো লাগছে। ওয়েদার খারাপ, কিছু করার নেই, ভাগ্যে না থাকলে কী আর করবো। তবে ভিউ অসাধারণ, রুম থেকে যে ভিউটা তোমরা দেখবে অসাধারণ ভিউ। সকাল সকাল এখনও রিসেপশনে কেউ নেই, ব্রেকফাস্ট এখন রেডি হয়েছে। এখন ব্রেকফাস্টটা যে কী আছে একবার দেখা যাক। আছে সকাল সকাল বাবুদার সাথে দেখা হয়ে গেছে, বাবুদাও আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছে। গুড মর্নিং। এখানে টোস্ট রয়েছে, বাটার রয়েছে, এগস রয়েছে। আচ্ছা, যারা খাবে মানে বয়েলড এগ খাবে না তাদের জন্য কি টোস্ট করে দিচ্ছ? আচ্ছা, চলে এসছে আমাদের গরম গরম ব্রেকফাস্ট, একদম চপচপে বাটার দিয়ে টোস্ট আর একটা করে বয়েলড এগ, একদম হার্ড। ভালো, কেমন লাগলো? এই দুদিনে এরা কিন্তু আমাদের বেশ ভালো বন্ধু হয়ে গেছে। এদের একজনের নাম শেরু আর একজনের নাম ভোলু। দিতি এমনিতে কিন্তু কুকুরদের খুব ভয় পায়, আর এখন দেখো কি সুন্দর এদের আদর করছে। আর এদিকে আমাদের লাগেজও গাড়িতে উঠে গেছে, এখন শুধু বেরানোর অপেক্ষা। পেলিং ট্রিপের আজ আমাদের তৃতীয় দিন। দু রাত পেলিংয়ে থাকার পর পেলিংকে বিদায় জানিয়ে আজ আমরা রাবাংলার পথে যাচ্ছি। আর আমাদের ड्राइवर सौदेव भाई भी আছে। सौदेव भाई, राबांगला पहुंचने में कितना टाइम लग जाएगा? 2 घंटा लग जाएगा। 2 घंटा लग जाएगा। और साइट सीन होके जाएंगे ना? साइट सीन करके जाएंगे। क्या क्या दिखाएंगे आप? साइट सीन में क्या क्या पड़ेगा? देख के जाएंगे। उसके बाद रात को बुद्धा पार्क जाएंगे। और बुद्धा पार्क 3 बजे लंच करने के बाद जाएंगे ना? এখানে পিছনে সবাই রয়েছে। কেমন লাগলো পেলিং? দারুণ, খুব সুন্দর। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে না তো? না, কাঞ্চনদা রাগ করেছে আমাদের উপরে। কাঞ্চনদা হানিমুনে গেছে বলে আমাদের সাথে দেখা হয়নি। চারিদিকের পাইন ফরেস্ট গুলো দেখো, কি ঘন জঙ্গল। ও অসাধারণ লাগছে। হ্যাঁ, এটা তো জানা উচিত। টিভি চালিয়ে মোবাইল চালিয়ে অসাধারণ জায়গা। কখনো যদি মন খারাপ লাগে একবার এসো পাহাড়ে, দেখবে সব মন খারাপ ভালো হয়ে যাবে। গত দুদিনের মতো আজও ওয়েদার একদম ফগি হয়ে আছে, ঠান্ডাও মারাত্মক লাগছে। সকালে টেম্পারেচার ছিল 2 ডিগ্রি আর এখন দেখাচ্ছে 10 ডিগ্রি। যদি রোদ ওঠে তাহলে হয়তো কিছুটা টেম্পারেচার বাড়তে পারে। এখন আমরা এন্টার করছি আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন পেমায়েনচি মনেস্ট্রিতে। প্রায় 300 বছরেরও বেশি পুরনো এই বৌদ্ধ মনেস্ট্রিটি।
মাথাপিছু 30 টাকা করে টিকিট কেটে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। যাওয়ার পথে রাস্তার ধারে দেখতে পাবে অসংখ্য ধর্মীয় পতাকা। কি অদ্ভুত সুন্দর লাগছে না রাস্তাটা। পৌঁছে গেলাম মনেস্ট্রির সামনে। এখানে গাড়ি পার্ক করে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। পার্কিং চার্জ পার গাড়ি 30 টাকা করে। পেমায়েঞ্চি মনেস্ট্রি হল প্রাচীন একটি বৌদ্ধিস্ট মনেস্ট্রি। এর চারিদিকে রয়েছে প্রাচীনত্বের ছোঁয়া। চলো মনেস্ট্রির ভেতর প্রবেশ করা যাক। লামা লাটসাংচেনপো 1647 সালে এখানে একটি লাখাং তৈরি করেছিলেন। পরে 1705 সালে সেটিকে মনেস্ট্রির রূপ দেওয়া হয়। শোনা যায় 1913 আর 1960 সালের ভয়াবহ ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এই মনেস্ট্রিতে। পরে পুনরায় নতুন করে এটা সাজিয়ে তোলা হয়েছে। ওয়েদার ভালো থাকলে এখান থেকেও নাকি পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এই পুরো মনেস্ট্রিটা 3 তলা বিশিষ্ট। গ্রাউন্ড ফ্লোরটা সিমেন্টের হলেও সেকেন্ড আর থার্ড ফ্লোর পুরোটাই কাঠের তৈরি। তিব্বতী বংশের বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের ব্রহ্মচর্য জীবন নিয়ম নিষ্ঠার সাথে পালন করার জন্য এখানে আসতেন। ব্রহ্মচর্যের শেষে বৌদ্ধ ভিক্ষুকদের তামাং উপাধি দেওয়া হতো। ওপরে সেকেন্ড আর থার্ড ফ্লোর পুরোটাই মিউজিয়াম। সেখানে আছে প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থ আর সেই সময়ের বৌদ্ধ ভিক্ষুকদের ব্যবহৃত পোশাক আর বাসনপত্র। এছাড়াও আছে বিভিন্ন প্রাচীন সামগ্রী। মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। এখানে তোমরা হাতে বেশ কিছুটা সময় নিয়ে এসো, তাহলে পুরো মিউজিয়ামটা ভালো করে ঘুরে দেখতে পারবে। প্রাচীন বৌদ্ধ ভিক্ষুকদের ব্রহ্মচর্য জীবন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। সিকিমে মোট যে কটা মনেস্ট্রি আছে তাদের মধ্যে সবচেয়ে পুরনো মনেস্ট্রি হলো এই পেমায়েঞ্চি মনেস্ট্রি। ওয়েস্ট বেঙ্গল হোক বা সিকিম, এর আগে অনেকগুলো মনেস্ট্রিতে আমি গেছি, তবে আমার সবথেকে বেশি ভালো লাগলো এই মনেস্ট্রিটা। পেমায়েঞ্চি মনেস্ট্রি থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য সিটকিয়ং বার্ড পার্ক আর র্যাপ ড্যান্সের উদ্দেশ্যে। এই সিটকিয়ং বার্ড পার্ক জায়গাটা পেলিং থেকে কিছুটা দূরে গেজিংয়ে অবস্থিত। রাবাংলা পৌঁছানোর আগে এটাই আমাদের লাস্ট সাইট সিন। এটা দেখার পর আমরা সোজা রাবাংলা হোটেলে যাব,
সেখানে লাঞ্চ করব, তারপরে বুদ্ধা পার্ক দেখতে যাব। বুদ্ধা পার্ক আবার সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই এখানে আমাদের বেশি সময় নষ্ট করলে হবে না। দুপুর 3টের মধ্যে আমাদের রা বাংলা পৌঁছাতেই হবে। গতকাল অলরেডি আমাদের 3টে স্পট মিস হয়ে গেছে, তাই আজ আর কোনো কিছুই মিস করা যাবে না। তোমরা যদি আমাদের এই পেলিং সিরিজের লাস্ট 2টো পর্ব না দেখে থাকো, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিতে পারো। পৌঁছে গেলাম সিটকিয়ং টুলকু বার্ড পার্কে। এখানে এন্ট্রি ফি পার হেড 100 টাকা করে। এই বার্ড পার্কের ভেতরেই আছে র্যাপড্যান্সের রুইন্স। এখানে যাওয়ার জন্য আলাদা করে টিকিট লাগবে না। এখানে প্রতি পদে পদে টাকা 100 টাকা করে এন্ট্রি ফি, 30 টাকা পার্কিং চার্জ। সিটকিয়ং টুলকু বার্ড পার্ক পাখিপ্রেমীদের কাছে এ যেন এক স্বর্গরাজ্য। এখানে 600টিরও বেশি বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি রয়েছে। পুরো জায়গাটা ঠিক এরকম দেখতে লাগে। 2015 সালে এই পার্কটি তৈরি করা হয়েছে। ভেতরে একটি সুন্দর ক্যাফেটেরিয়া কাম রেস্টুরেন্টও আছে। এই পুরো পার্কটাই বড় বড় পাইনের জঙ্গলে ঘেরা। এখান থেকে 180 মিটার অ্যাহেড বার্ড পার্ক থেকে বার্ড পার্কটা 180 মিটার পর্যন্ত রয়েছে। সেরকম একটা সরু রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। দারুণ জায়গাটা, খুব সুন্দর লাগছে। এখানে বিফোর আফটার করে দেওয়া রয়েছে, আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে। প্রতিটা জায়গায় জায়গায় এরকম ম্যাপ পয়েন্টিং করা রয়েছে। এখানে একটা ছোট্ট লেক মতো রয়েছে, আবার এখানে একটা লেক ভিউ, এখানে একটা লেক রয়েছে। আর পুরো রাস্তাটা দেখো, পুরো পাইন গাছের জঙ্গল, পুরো বড় বড়, অসাধারণ লাগছে। এখান থেকে র্যাপডেন্স রুইন্স এই দিক থেকে রাস্তা চলে যাচ্ছে, আর এই দিকে রাস্তাটা হচ্ছে বার্ড প্যারাডাইস। বার্ড প্যারাডাইস শুরু হচ্ছে এখান থেকে। টিকিট দেখিয়ে আমরা এখানে এন্টার করছি। সাডিয়ং টুলকু বার্ড পার্ক। আচ্ছা, এখান থেকেই শোনা যাচ্ছে পাখিদের চিৎকার। বাহ, এখানে বসার জায়গাটা খুব সুন্দর। প্রজাপতি স্টাইলের একটা বেঞ্চ করা রয়েছে। এখান থেকে একটা ছোট্ট ব্রিজ মতো উঠেছি আমরা এখন। জায়গাটা পুরো দেখো, পুরো নেট দিয়ে ঘেরা, পুরো জায়গাটাই নেট দিয়ে ঘেরা রয়েছে। আচ্ছা, এখান থেকে ভিউইং ডেক, মানে এখান থেকে পুরো ভিউ পয়েন্টটা তোমরা দেখতে পাবে। এখান থেকে পুরো 360 ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে
অর্কিডিয়াম রয়েছে, এখানে বিভিন্ন প্রজাতির অর্কিড রয়েছে। অর্কিডোরিয়াম খুব সুন্দর জায়গাটা। বিভিন্ন প্রজাতির অর্কিড, তোমরা দেখতে পাবে এখানে খাঁচার ভেতরে কিছু পাখি রয়েছে। আর এইদিকে পুরো সাইনবোর্ডটা রয়েছে সিটকিয়ং টুলকু বার্ড পার্ক ওর মতো করা রয়েছে। ঠিক ওয়াচ টাওয়ার না, এখান থেকে পুরো জায়গাটার একটা 360 ভিউ তোমরা পাবে দেখতে। খুব সুন্দর জায়গাটা। এখানে দেখো, এখানে আরো কতগুলো খাঁচা রয়েছে যেখানে পাখিদের রাখা হয়েছে। পরপর পরপর সব পাখিরা রয়েছে এখানে। কাজ এখনো চলছে, ওখানে লেবাররা এখনো কাজ চলছে, ওখানে কমপ্লিট করা হয়নি এখনো। কমপ্লিট করলে জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে। আর আমরা আগের দিকে একটু এগিয়ে যাই। এখানে একটা ছোট্ট হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে। বাবা ভয় লাগছে, দুলছে, লোহার তৈরি, দুলছে পুরো। পুরোটা যাব না এতখানি, এবার ব্যাক করি। কি কেমন লাগছে? ভালো লাগলো? হ্যাঁ, তুমি যাবে ওই হ্যাঙ্গিং ব্রিজটার মধ্যে যাবে? যাও, পুরো তোমার সাথে তো পুরো মিলে যাচ্ছে পুরো। কাল তোমার জামার কালারের সাথে পুরো এক। কি বন্ধ কেন গো? খাঁচা খুলে ঢুকতে হবে নাকি? বাবা এই সাটা, এটা আবার কি? চেন দিয়ে করা পুরো। বাহ, অসাধারণ তো, দারুণ জায়গাটা। পুরোটা নেট দিয়ে করা আছে পুরো। এখানে আবার ছোট ছোট ঘুঘু পাখির বাসার মতো করা। ঘুঘু পাখির বাসা হয় না এই রে, তাহলে এটা কার বাসা? বাবুই পাখি। আমি বাবু আর ঘুঘুর মধ্যে গুলিয়ে গেছি। ও ঠিক আছে, কারুর তো বাসা। এই দেখো এইদিকে একটা সাদা ম্যাকাও, না ম্যাকাও না, এগুলো তো বোধহয় কি পাখি বুঝতে পারছি না। দেখি এখানকার যে স্টাফ দাঁড়িয়ে আছে। ये क्या क्या बात है इसमें? इसमें सब फ्यूजन से। আচ্ছা, इधर में जो है वो লোহার সিঁড়ি মতো করা হয়েছে, নিচের দিকে নামতে পারবে। নিচে বোধহয় আরো কিছু পাখি রয়েছে। বাহ, সামনেই একটা পাখি রয়েছে, আমরা খাবার খাচ্ছে, পালিয়ে না যায়। আগে এর আগে আমি একটা ছবি তুলি। এই দেখো কি সুন্দর খাবার খাচ্ছে। হাউ কিউট। এটা দেখবে, আসো। উড়ে উড়ে যাস না বাবা, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। মনে হয় এই জিনিসটা করতে চেয়েছে, গিয়ে মুখটা দিয়ে বেরিয়ে ফেলেছে। হ্যাঁ, हाथ सामने चले। এখানে তিনটে রয়েছে পাখি, ছোট ছোট কি সুন্দর পাখির বাসার মতো করা রয়েছে। দারুণ লাগছে, অসাধারণ, খুব সুন্দর প্রচেষ্টা।
ডাকছে পাপা পাপা। ববি ববি ও বাবা, এখানে আবার খরগোশ রয়েছে। এ দেখো, এখানে আবার খরগোশ রয়েছে, কত কি বড় বড় খরগোশ। কি দারুণ না খরগোশগুলো, খুব সুন্দর, কিউট। কি সাদাটা আমার বেশি ভালো লাগছে। এখানে কি আরো যেতে হবে না? এটাই না, এর থেকে আর ভালো কি আছে? এই যাই না এই খাঁচির ভেতরে একটা রুটি রয়েছে, এই দেখো। এটা কি পাখি? কেমু। কেমু, এটা আবার কেমু পাখি, একটা বড়। এখানে আবার একটা অস্ট্রিচ আছে, দেখেছো কি তোমরা? ওখানে একটা অস্ট্রিচ আছে একটা। দুটো আছে। বাইরে বাইরে ওখানে পাপাকেই ডেকে যাচ্ছে। পাপা পাপা, এবার তোর পাপা কোথায় রে? হ্যাঁ, কি সুন্দর ভয়েস দেখো না ওদের। এটা আবার দুখানা অস্ট্রিচ। এই আবার সামনে আসছে, এই দেখ এই দেখ। জল খাচ্ছে, ওখানে জল খাচ্ছে, দেখো কি সুন্দর জলটা খাচ্ছে। এ আবার জল খাচ্ছে, কি সুন্দর। ঠোকরায় পা দেবে কত মোটা মোটা। হ্যাঁ, এই পাখির ডিম খাবি। এইটা নাও দেখো। এখানে কি সুন্দর বিভিন্ন রকম প্রজাতির মোরগ বা মুরগি কিছু রয়েছে, দেখে দেখো। ঝুঁটিটা দেখেছো? হ্যাঁ, সেটাই তো বলছি। মাথায় ঝুঁটিটা কি সুন্দর, ওদিকে সাদাও রয়েছে। এই ঝুঁটিগুলো দেখো এদের। হ্যাঁ, মনে হচ্ছে মাথায় মোরগ ঝাঁটা বাঁধা আছে। এটা টার্কি মনে হচ্ছে। হ্যাঁ, এটা টার্কিরই একটা প্রজাতি। কত বড় পেখম মেলেছে, এই দেখো। টার্কি টার্কি। এই দেখো, সব কাছাকাছি চলে এসছে। পাখির ডাকগুলো শুনতে পাচ্ছ তোমরা? খুব ভালো লাগছে। এখানে কি সুন্দর স্ট্যাচু করা রয়েছে, গরুটাকে কাক খাচ্ছে। বাহ, এই বার্ড পার্ক জায়গাটা এতটাই সুন্দর, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। সত্যি, এত প্রজাতিরও যে পরিযায়ী পাখি হয় এখানে না এলে জানতেই পারতাম না। আমাদের প্রত্যেকেরই ফাটাফাটি লেগেছে জায়গাটা। এখানে প্রায় অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এখনো রাবডেন্সের রুইন্স যাওয়া বাকি আছে, ওখানেও অনেকটা সময় লাগবে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আমাদের ট্রেক করে যেতে হবে। কি করেছে তোমরা, যে যার জন্য জেলে বন্দি করেছে?
বার্ড পার্ক থেকে এক্সিট করে নিচের দিকে নেবেই ঠিক বাঁ দিকে না ডান দিকে এখানে র্যাবডেন্ড্রন্স রুইন্স বলে কি আছে, এখানে প্রায় 1-1.5 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। কি সুন্দর পাইনের জঙ্গলের ঘেরা পুরো জায়গাটা, নিস্তব্ধ পুরো একদম। দেখো পাইনের জঙ্গল বলে এখানে একটু ঠান্ডাটা রয়েছে। যারা নেচার পছন্দ করো, যারা ট্রেক পছন্দ করো, তাদের জন্য এই জার্নিটা একেবারে পারফেক্ট হতে চলেছে। শান্ত নিরিবিলি জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 30 মিনিটের হাঁটা পথ এক আলাদাই রোমাঞ্চ তৈরি করবে তোমাদের মধ্যে। এখানে একটু বসার জায়গা মতো করা আছে, যারা হাঁপিয়ে যাবে এতটা রাস্তা যাওয়ার পথে এখানে বসতে পারে। এখানে লেখা রয়েছে নেচার ওয়ার্ক, থেকে হেঁটে যেতে হবে। যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ, অসাধারণ একটা সুন্দর রাস্তা। সরু রাস্তার মধ্যে এরকম চারিদিকে বড় বড় পাইনের গাছ আর পাখিদের আওয়াজ অসাধারণ করে তুলেছে জায়গাটা। এই আবার কে এলো? তুই আবার দেখি রাস্তা দেখি নিয়ে যাবি? চ রাস্তা দেখি নিয়ে চল। রাস্তাটা দেখেছো? দুপাশে পুরো জঙ্গল। আমার তো দারুণ লাগছে, অনেকটা লামাহাটার কথা মনে করিয়ে দিল। ওখানেও এরকম পাইন বনের মধ্যে দিয়ে ট্রেক করে ওপরে উঠতে হয়েছিল। প্রায় 30 মিনিটের মতো রাস্তা হাঁটার পর পৌঁছালাম রুইন্সের কাছে। এই র্যাপডেন্সে একটা সময় সিকিমের রাজধানী ছিল, আর এখন সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1670 থেকে 1814 সাল পর্যন্ত র্যাপডেন্সে ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। গোর্খা সেনাবাহিনীর আক্রমণে এই পুরো রাজধানী ধ্বংস হয়ে যায়। তখন থেকেই এখানে কেবল প্রাসাদ আর চোরটেনের ধ্বংসাবশেষ দেখা যায়। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে তবেই তোমরা এই পুরো জায়গাটা ভালোভাবে দেখতে পাবে। ধ্বংসের আগে সেই সময় এখানকার রাজা ছিলেন ফুনশোক নামগিয়াল। তার পরবর্তীকালে 1670 সালে এখানকার রাজা হন তার ছেলে তেনসুং নামগিয়াল। শোনা যায় এই নামগিয়াল পরিবারেরই কোনো এক সদস্য সিংহাসন দখলের জন্য বিশ্বাসঘাতকতা করে গোর্খা সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে রাজা তেনসুং নামগিয়ালকে হত্যা করেছিলেন। পরে গোর্খা সেনারা তাকেও মেরে ফেলে আর পুরো রাজধানী ধ্বংস করে দেয়। এই জায়গাটাই ছিল রাজা তেনসুং নামগিয়ালের রাজপ্রাসাদ। এখন এটা সিকিমের হিস্টোরিক্যাল প্লেসগুলোর মধ্যে অন্যতম এক পপুলার জায়গা। এখানে হয়তো দেখার মতো সেরকম বিশেষ কিছু নেই, তবে এই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের প্রতিটা দেওয়ালের পাথরে এক করুণ ইতিহাসের কাহিনী লুকিয়ে আছে। যারা ইতিহাস পড়তে ও জানতে ভালোবাসে তারাই একমাত্র এই জায়গার গুরুত্ব বুঝতে পারবে। প্রাসাদের এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দের। 2017 সালে লাস্ট যেবারে এখানে এসেছিলাম, এখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। সেবারে অবশ্য ওয়েদার খুব ভালো পেয়েছিলাম, আর এবারের ট্রিপে তো শুধু ফগ আর ফগ।
তবে এখান থেকে এই দৃশ্যটাও কিন্তু মন্দ নয়, আলাদাই এক নৈসর্গিক শান্তি আছে এখানে। ঠিক এই জায়গাটা থেকেই পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবার ফেরার পালা। বার্ড পার্ক আর র্যাপ ড্যান্সে দেখতে অনেকটা সময় চলে গেল। এখন অলরেডি 1টা বেজে গেছে। রাবাংলা পৌঁছাতে পৌঁছাতে আমাদের 3টে বেজে যাবে। হোটেলে পৌঁছে আমাদের আবার লাঞ্চও করতে হবে। ফেরার সময় দেখলাম এখানকার স্থানীয় লোকেরাও র্যাপ ড্যান্সে বেড়াতে এসেছে। গাড়িতে উঠতেই আমাদের ড্রাইভার সহদেব বলল, দাদা তোমরা এখানে এত দেরি করলে রাবাংলা যেতে এখনো 2 ঘন্টার বেশি সময় লাগবে। জানি না তোমরা বুদ্ধা পার্ক দেখতে পাবে কিনা। ভেবেছিলাম যাওয়ার পথে রাস্তায় কোথাও দাঁড়িয়ে চা আর মোমো খাবো। সহদেবর কথা শুনে ঠিক করলাম একেবারে রাবাংলা পৌঁছেই লাঞ্চ করব, মাঝে আর কোথাও দাঁড়াবো না। এর মধ্যে হঠাৎ করেই ওয়েদার একেবারে চেঞ্জ হয়ে গেল। ঘন কুয়াশা গ্রাস করে ফেললো আমাদের। এত ঘন কুয়াশা যে রাস্তার সামনে কোনো কিছুই দেখা যাচ্ছে না। বাধ্য হয়েই সহদেবকে গাড়ির হেডলাইট জ্বালাতে হলো। তবে জায়গাটা কিন্তু মায়াবী লাগছে, মনে হচ্ছে কোনো স্বর্গরাজ্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই জন্যেই তো পাহাড়ে আসা। পাহাড় যে কখন তার রূপ বদলায় এটা বোঝা কারোর পক্ষেই সম্ভব নয়। আমার যে কি ভালো লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রকৃতির এই মায়াবী রূপ দেখতে দেখতে কখন যে রাবাংলা এন্টার করে ফেলেছি বুঝতেই পারিনি। সহদেব বলছে এখান থেকে আমাদের হোটেল আর বেশি দূরে নয়, মিনিট 5 মধ্যেই আমরা হোটেলে পৌঁছে যাব। এই রাবাংলা শহরটাকে কিন্তু প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগেছে। পেলিংয়ের থেকেও এখানে অনেক বেশি ঠান্ডা। ভিডিও কি করব, হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। হোটেল কনকা রেসিডেন্সি আমাদের হোটেল রাবাংলার। এই ডান দিকে রিসেপশন এরিয়া আর এটা ডাইনিং এরিয়া। এটা কিচেন। কি হচ্ছে আজ রান্নায়? রান্না হবে আন্ডা কারি আছে, মিক্স ভেজের সবজি হবে, ডাল হবে, বেগুন ভাজা, পাপড় ভাজা। পাপড় ভাজা, বাহ। গরম গরম ভাত, বেগুন ভাজা, ডাল, মিক্সড ভেজ আর এদিকে আন্ডা কারি। তড়িঘড়ি খেয়েই বেরিয়ে পড়লাম বুদ্ধা পার্ক দেখতে। ওয়েদারের যা অবস্থা দেখছি, এখন না গেলে একটু পরে আর কিছুই দেখতে পাবো না। আমাদের হোটেলটা বুদ্ধা পার্কের একেবারে সামনেই। এখানে আসার আগে হোটেলের যা ফটো দেখেছি তাতে হোটেলের ব্যালকনি থেকেই বড় বুদ্ধের মূর্তিটা দেখা যায়। তবে এই যা ঘন কুয়াশা, তাতে হোটেল থেকে বুদ্ধ মূর্তি দেখার আশা না করাই ভালো। পৌঁছে গেলাম বুদ্ধা পার্কের সামনে। এখানে পৌঁছানোর সাথে সাথে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে। এখানকার স্থানীয় লোকেরা বলছে এরকম ওয়েদার থাকলে রাতে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক, কাঞ্চনজঙ্ঘা তো আর দেখতে পেলাম না, স্নোফলটাই যদি দেখতে পাই। এন্ট্রান্সের ঠিক সামনেই আছে টিকিট কাউন্টার। এখানে দুটো ঘড়িতে ওপেনিং আর ক্লোজিং টাইম সেট করা আছে। कितना है टिकट का प्राइस? মাথা পিছু 50 টাকা করে টিকিট কেটে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে।
ফাইনালি উই আর এন্টারিং বুদ্ধা পার্ক। এই পার্কটা 2013 সালে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা হয়েছে। এই পার্কের ভেতরে 130 ফুট লম্বা গৌতম বুদ্ধের মূর্তিও আছে। 60 টন তামা ব্যবহার করে মূর্তিটা তৈরি করা হয়েছে। 2013 সালের 25শে মার্চ 14তম দালাই লামা এই মূর্তিটি পবিত্র করেছিলেন। পার্কের ভেতরে এন্টার করেই তোমরা দেখতে পাবে একটা বিশাল বড় স্লিপিং বুদ্ধের স্ট্যাচু আছে। এটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে পুরো পার্কটা ঘুরে আসি। অনেকটা বড় জায়গা, অনেক অধিক। বিশাল বড় এলাকা নিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে। পার্কে যাওয়ার জন্য এরকম সিঁড়ি দিয়ে আমাদের নিচে নামতে হবে। কুয়াশা দেখেছো? সামনে যে 130 ফুট লম্বা গৌতম বুদ্ধের মূর্তি আছে, বোঝাই যাচ্ছে না। সুন্দর জায়গাটা, দারুণ জায়গা এটা। কত সুন্দর জায়গা বুদ্ধা পার্ক। এটাই সকালবেলা এলে ওই দুটো, কালকে ওই দুটো করে নিলে, এখানটায় আজকে এলে এইগুলো কিন্তু স্নো, আরেকটু জমলে স্নোফল। এটা কতটা জায়গা নিয়ে বুদ্ধা পার্ক, দেখো এগুলো বসার জায়গা। জায়গাটা সত্যি অসাধারণ। কুয়াশার জন্য তোমরা চারপাশটা এরকম আবছা দেখছো, না হলে পুরো জায়গাটা নানান রঙিন ফুলের গাছ দিয়ে সাজানো। রোদ থাকলে এই জায়গাটা ঠিক এরকম দেখতে লাগে। বাঁদিকে একটা শিব মন্দির রয়েছে, এটা শিব মন্দির। এই অ্যারো করে দেওয়া আছে। পার্কের ভেতরে একটা ফোয়ারা আছে। সন্ধ্যের পর যখন সমস্ত আলো জ্বলে ওঠে, এই ফোয়ারাটা তখন আরো বেশি ভালো লাগে। একশো 30 ফুট লম্বা বুদ্ধ মূর্তির সামনে যাওয়ার জন্য তোমাদের এরকম বেশ কয়েকটা সিঁড়ি চড়ে ওপরে উঠতে হবে। সিঁড়িটা বেশ চওড়া আর দুপাশটা বড় বড় গাছ দিয়ে সাজানো। ওয়েদার এখন অনেকটাই পরিষ্কার হয়েছে, আগের থেকে কিছুটা হলেও কুয়াশা কমেছে। কি দারুণ লাগছে না মূর্তিটা? চলো আরো সামনে থেকে তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে সোনালী রঙের পাতগুলো দেখছো, এগুলো সবই তামা দিয়ে তৈরি করা হয়েছে। এই পুরো মূর্তিটা তৈরি করতে মোট 60 টন তামা লেগেছে। মূর্তির গায়ে সুন্দর কারুকার্য দেখতে পাবে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখন দেখো একদমই আর ফগ নেই, পুরো মূর্তিটাই স্পষ্ট দেখা যাচ্ছে।
এই কিছুক্ষণ আগেই পুরো পরিষ্কার ছিল, নিমিষের মধ্যেই পুরো জায়গাটা আবার ফগ হয়ে গেল। ভগবান বোধহয় আমাদের দেখা দেওয়ার জন্যই কিছুক্ষণের জন্য স্পষ্ট হয়েছিলেন। এই পেলিং ট্রিপে এখনো পর্যন্ত আমরা যে কটা স্পট ভিজিট করেছি তাদের মধ্যে সবচেয়ে বেস্ট লাগলো এই বুদ্ধা পার্ক। অন্য সময় হয়তো এই পার্কের রূপ একেবারে আলাদা থাকে, তবে আজ আমরা যে দৃশ্য দেখে গেলাম বহুদিন আমাদের মনের স্মৃতিতে এই দৃশ্য গেঁথে থাকবে। পার্কে ঢোকার আগে যে স্লিপিং বুদ্ধের স্ট্যাচু দেখেছিলে এখন সেটা তোমাদের কাছ থেকে দেখাই। রাতের অন্ধকারে কি দারুণ লাগছে না মূর্তিটা। বুদ্ধা পার্ক দেখে যখন বের হলাম ঘড়িতে তখন 6টা বেজে গেছে। এখন সোজা হোটেলে যাব। এখনো পর্যন্ত আমাদের রুমটাই দেখা হয়নি, লাগেজগুলো সব রিসেপশনে রেখেই বেরিয়ে পড়েছিলাম। আমাদের রুম নাম্বার 105। রুম থেকে ঢুকেই একটা ডাবল বেডের একটা রুম রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, স্মার্ট টিভি। এখানে একটা ছোট্ট টেবিল মতো রয়েছে রাখার জন্য, এখানেও একটা টেবিল রয়েছে লাগেজ রাখার। এখানে একটা ছোট্ট আলমারি টাইপের করাটো আছে, রাখা রয়েছে। এক্সট্রা ব্ল্যাঙ্কেট লাগলে রাখা রয়েছে তাতে, ব্ল্যাঙ্কেট পরিষ্কার, অসুবিধা নেই। আর এখানে হচ্ছে জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। এখন পুরো ফগ, অন্ধকারের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি। তবে ওয়েদার ক্লিয়ার থাকলে ঠিক এই জায়গাটাতেই পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখা যায়। এবার তোমাদের বাথরুমটা দেখাই। এতটা স্পেস আছে অনেকটা। হ্যাঁ, এখানে অনেকটা স্পেস রয়েছে বাথরুমের সামনেটায়। বাথরুমটা বেশ অনেকটাই বড়। একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন আছে, একটা মিরর রয়েছে, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে, গিজার আছে, শাওয়ার আছে। অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা বেশ বড়, খুব ভালো লাগলো। হোটেলে কিছুটা ফ্রেশ হবার পর পায়ে হেঁটেই আশপাশটা ঘুরতে বেরালাম। ঘন কুয়াশার মধ্যেই রাবাংলার মার্কেট এরিয়াটা ঘুরে দেখলাম। এই ফাঁকে বাড়ির জন্য কিছু কেনাকাটাও করে নিলাম। রাবাংলার মার্কেট এরিয়াটা অনেকটা বড়। হাতে সময় থাকলে পুরো সন্ধেটা তোমরা এই মার্কেটেই কাটিয়ে দিতে পারবে। ওইখানে যে আছে না দোকান, ওখান থেকে নিয়ে নেবো, যেখানে কিনেছি রেখা আছে ওটা। রাবাংলা ঘুরতে এলে এখানকার মোমো অবশ্যই খেয়ে দেখবে। অন্যান্য জায়গার থেকে এখানকার মোমোর টেস্ট অনেকটাই আলাদা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার হোটেলের দিকে ফিরছি। আমাদের হোটেল থেকে মার্কেট এরিয়াটা খুব একটা বেশি দূরে নয়, পায়ে হেঁটে ওই মিনিট 10 মতো লাগে। রাত যত বাড়ছে ঠান্ডাও তত বাড়ছে, তাই আজকের ডিনারটা রুমেই দিতে বলেছিলাম। ডিনারে ছিল রুটি, চিকেন আর আলু ভাজা। অপশানে ভাতও আছে, কেউ ভাত খেতে চাইলে খেতে পারে। চলো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পেলিং সিরিজের পরের ভিডিওতে।